ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু কেমোস্ফিয়ার বাই মৌমিতা। আজকের টপিক হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট। ওকে, যেটাকে বাংলায় আমরা বলছি তুল্যাঙ্ক ভার। তো চলো এটা বুঝে নিই। এটা বোঝানোর জন্য প্রথমে আমি একটা রিয়াকশন লিখছি, ঠিক আছে। H2SO4 প্লাস NaOH এখান থেকে ফর্ম করছে Na2SO4 প্লাস H2O। এবার দেখো কত পরিমাণ H2SO4 কত পরিমাণ OH এর সাথে রাসায়নিকভাবে বিক্রিয়া করছে সেটা আমরা ততক্ষণ বলতে পারবো না যতক্ষণ আমরা এটা ব্যালেন্স করছি। তো এখানে আমি ব্যালেন্স করার জন্য এখানে 2 দিলাম, এখানে 2 দিলাম, দেখো তাহলে রিয়াকশনটা ব্যালেন্স হয়ে গেল। ওকে, এবার দেখো এখান থেকে আমি বলতে পারি এই রিয়াকশন থেকে 1 মোল H2SO4 2 মোল NaOH এর সাথে রিয়াকশন করছে, করে সোডিয়াম সালফেট সল্ট একটা ফর্ম করছে, ঠিক আছে, যেটার পরিমাণ কত 1 মোল। ওকে, এবার দেখো আমরা এই সেম রিয়াকশনটাকে আমরা এইভাবে যদি লিখি 2H2SO4 প্লাস 4NaOH ইকুয়াল টু 2Na2SO4 প্লাস 4H2O। তাহলে এখান থেকে আমরা বলবো যে 2 মোল H2SO4 4 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে 2 মোল সল্ট ফর্ম করছে, দেখো। বাট এখানে আমরা কি স্পেসিফিক ভাবে ঠিক কোনো একটা অ্যামাউন্টের আইডিয়া দিতে পারছি না। বাট আমরা যদি ইকুইভ্যালেন্ট ওয়েট জানি তাহলে আমরা সেখান থেকে ক্যালকুলেশন করে বলতে পারবো যে এত ইকুইভ্যালেন্ট H2SO4 এই ইকুইভ্যালেন্ট সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করে সল্ট ফর্ম করতে পারে। সেখানে আমরা অ্যামাউন্টটাকে ডেফিনিট করে দিতে পারবো। তো চলো আমি এখানে ফার্স্ট তোমাদের একটু ডেফিনেশনটা বলে দিই, দেন সেখান থেকে এগোবো। দেখো ইকুইভ্যালেন্ট কনসেপ্ট কাকে বলছে। ইকুইভ্যালেন্ট ওয়েট অফ আ সাবস্টেন্স ইজ ডিফাইন্ড অ্যাজ নাম্বার অফ পার্টস বাই ওয়েট অফ গিভেন সাবস্টেন্স which combines or displaces 1 part by weight of hydrogen, 8 parts by weight of oxygen and 35.5 parts by weight of chlorine। তো ব্র্যাকেটে এখানে ভলিউমগুলোও দেওয়া আছে। তো আমি আপাতত ওয়েট নিয়েই কথা বলছি। তাহলে দেখো এখানে এই যে লটা বললাম আমি, ইকুইভ্যালেন্ট কনসেপ্টের ডেফিনেশনটা বললাম, এটা অ্যাকচুয়ালি কি বলছে। এটা কি বলছে দেখো, যত ভাগ ভরের কোনো মৌল 1 ভাগ ভরের হাইড্রোজেন বা 8 ভাগ ভরের অক্সিজেন বা 35.5 ভাগ ক্লোরিনের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে সেই পরিমাণটাকে আমরা বলছি, বা এই সেম অ্যামাউন্ট হাইড্রোজেন অক্সিজেন ক্লোরিনকে প্রতিস্থাপিত করতে পারে সেই অ্যামাউন্টটাকে বা সেই ভর সংখ্যাটাকে আমরা বলছি ইকুইভ্যালেন্ট ওয়েট। ওকে, বা এটাকে আমরা বলি মৌলের তুল্যাঙ্ক ভার। তাহলে দেখো এই যে ডেফিনেশন অনুযায়ী আমরা ইকুইভ্যালেন্ট ওয়েটের ডেফিনেশনটা কিভাবে লিখতে পারি। দেখো এটাকে আমরা কিভাবে লিখবো, মৌলের তুল্যাঙ্ক ভার, ঠিক আছে। ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়াল টু মাস অফ দ্য এলিমেন্ট, মাস অফ দ্য এলিমেন্ট মানে মৌলের ভর, ডিভাইড বাই কম্বাইন্ড অর ডিসপ্লেসড হাইড্রোজেন, কম্বাইন্ড or displaced হাইড্রোজেন, অক্সিজেন or ক্লোরিন। ঠিক আছে, কম্বাইন্ড অর ডিসপ্লেসড কেন বললাম, মানে হয় সংযুক্ত হবে নইলে প্রতিস্থাপিত হবে, ঠিক আছে, এই দুটো কনসেপ্টের জন্য। ইনটু আমরা কি করব 1.00 ওয়েট ইনটু 8 ইনটু অর 35.5, ঠিক আছে। মানে যেটা আমরা কনসিডার করব, হাইড্রোজেনের জন্য 1.00 অক্সিজেনের জন্য 8 আর ক্লোরিনের জন্য 35.5, ঠিক আছে। তো এই হলো আমাদের ইকুইভ্যালেন্ট ওয়েট। এবার দেখো এটাকে আমি আরেকটু কনসাইজ ওয়েতে বলছি। ইকুইভ্যালেন্ট ওয়েট অফ এলিমেন্ট বেসিক্যালি যেটা আমরা বলি, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ এলিমেন্ট হচ্ছে অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি। এটা কি আমরা এটা ক্যালকুলেশন এইভাবেই করি, এই লটা অনুসরণ করে। তো এই যে আমি দেখালাম ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেশনের, এটা এলো কোথায় থেকে। তো চলো এটা একটু ম্যাথমেটিক্যালি দেখিয়ে নিই। তার জন্য দেখো আমাদের ধরে নিতে হবে কি ভ্যালেন্সি আর অ্যাটমিক ওয়েট। ধরো আমি অ্যাটমিক ওয়েট কোনো মৌলের ধরে নিলাম, অ্যাটমিক ওয়েট কোনো মৌলের ধরে নিলাম এ, ভ্যালেন্সি ধরে নিলাম বা যোজ্যতা ভি, ঠিক আছে, ভ্যালেন্সি ধরে নিলাম ভি।
তাহলে দেখো এখানে আমি বলতে পারি যে ভি ইন্টু 1.008 পার্ট হাইড্রোজেন কার সাথে যুক্ত হতে পারে, এ পার্ট এলিমেন্টের সাথে। ওকে, তো এখান থেকে দেখো ঐকিক নিয়ম করে নেবো যে 1.008 পার্ট হাইড্রোজেন কতর সাথে যুক্ত হতে পারে, এ বাই ভি ইন্টু 1.008 ইন্টু 1.008 পার্ট এলিমেন্ট। ওকে, দেখো এখান থেকে আমি কি পেলাম, এ বাই ভি পেলাম। এবার এই যে 1.008 পার্ট হাইড্রোজেন যত পরিমাণ এলিমেন্টের সাথে যুক্ত হবে সেটাই আমাদের কি ইকুইভ্যালেন্ট ওয়েট, তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম এ বাই ভি, যেটা এখানে লেখা আছে। ঠিক আছে, দেখো এখানে ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়াল টু লেখা আছে আগে থেকেই ডেফিনেশনটা। এবার দেখো ইকুইভ্যালেন্ট ওয়েট কিভাবে আমরা ক্যালকুলেশন করব। ধরো দেখো সোডিয়ামের দেখো অ্যাটমিক ওয়েট কত, 23। এবার সোডিয়াম কি হয়, একটা ইলেকট্রন তোমার আমরা জানি রিলিজ করে, এর ভ্যালেন্সি কত 1, তাহলে এর ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে 23/1 ইকুয়াল টু 23। ঠিক আছে, এইভাবে করব। এবার চলো আমরা দেখে নিই কিভাবে অ্যাসিড বেস বা তোমার সল্ট এদের আমরা তুল্যাঙ্ক ভারগুলো বা ইকুইভ্যালেন্ট ওয়েট এগুলো ক্যালকুলেশন করব। চলো দেখো ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অ্যাসিড, তাহলে এখানে আমরা পাবো যে মোল ওয়েট অফ অ্যাসিড বাই বেসিসিটি অফ অ্যাসিড। বেসিসিটি মানে কি, ক্ষারগ্রাহিতা। ঠিক আছে, বেসিসিটি মানে ক্ষারগ্রাহিতা। তো মোল ওয়েট অফ অ্যাসিড মানে অ্যাসিডের মলিকুলার ওয়েট বাই ক্ষারগ্রাহিতা মানে যতগুলো, বেসিসিটি মিন্স যতগুলো হাইড্রোজেন আয়ন দেবে। ঠিক আছে, বেসিসিটি মিন্স অ্যাসিডটা যতগুলো হাইড্রোজেন আয়ন দেবে, মানে কি নাম্বার অফ displaceable hydrogen atom in the acid, এটাই হচ্ছে কি ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অ্যাসিড। ওকে, এটা কি, এটা আমরা নম্বর অফ ডিসপ্লেসেবল হাইড্রোজেন অ্যাটম ইন দ্য অ্যাসিড, এটা আমরা কি পাবো, বেসিসিটি পাবো। এবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করব। তো চলো অ্যাসিড কিছু দেখায়, যেমন ধরো ফসফরিক অ্যাসিড H3PO4, বুঝতে পারবে তোমরা তাহলে H3PO3 H3PO2, এই যে তিনটে অ্যাসিড আমি এখানে দেখাচ্ছি দেখো, এদের বেসিসিটি কিন্তু ডিফারেন্ট। এটার স্ট্রাকচার রাখলে বুঝতে পারবে, যেমন পিও ডাবল বন্ড সবেতেই আছে, এবার এর সাথে OH তিনটে কানেক্টেড আছে। ওকে, H3PO3 এর দেখো OH OH H এইভাবে। H3PO2টা কিরকম হবে, দেখো H3PO2টা হয়ে যাচ্ছে POOH, এখানে দুটো হাইড্রোজেন। ওকে, দেখো তাহলে এখানে H প্লাস, এই যে এই বন্ডটা ব্রেক করবে এই বন্ডগুলো, তাহলে এখানে H প্লাস আমরা প্রথমটাতে কত পাচ্ছি, তিনটে H প্লাস এখানে কিন্তু পাবো। ওকে, তাহলে H3PO4 এর বেসিসিটি আমি কত পেলাম, 3। ওকে, H3PO3 ক্ষেত্রে দেখো মাত্র আমরা দুটো পাচ্ছি, তাহলে H3PO3 ক্ষেত্রে যেহেতু দুটো H প্লাস আয়ন আমরা পাচ্ছি, এখানে বেসিসিটি হয়ে যাবে কত, 2। সেম ভাবে H3PO2 এর বেসিসিটি হয়ে যাবে কিন্তু 1, কারণ এখানে একটাই মাত্র হাইড্রোজেন আয়ন রিলিজ হবে। তাহলে দেখো এখানে আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট কিভাবে পাবো, এদের নিজেদের মোল ওয়েট বাই এই বেসিসিটি গুলো দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করব H3PO4 এর ক্ষেত্রে, H3PO3 এর ক্ষেত্রে 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, এইভাবে আমরা ক্যালকুলেশন করব। H3PO2 এর ক্ষেত্রে 1 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তো এইভাবে আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেশন করব। যেমন ধরো HCl একটা আমি দেখিয়ে দিই, HCl এই দেখো একটাই H প্লাস আয়ন দেয়, তাহলে এর ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েট কি হবে, 36.5, যেটা মোল ওয়েট বাই 1 মানে 36.5। ওকে, দেখো এইভাবে হচ্ছে। সেম ভাবে H2SO4, H2SO4 কিভাবে ক্যালকুলেশন করব, H2SO4 এর মোল ওয়েট হচ্ছে 98, এটা আমি আর ক্যালকুলেশন করে দেখাচ্ছি না। এবং এ দেখো দুটো হাইড্রোজেন প্লাস আয়ন দেয়, তাহলে একে 2 দিয়ে ভাগ করলে আমরা 49 পাবো, তাহলে 49 হয়ে যাবে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ H2SO4।
ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো এবার ইকুইভ্যালেন্ট ওয়েট অফ বেস। বেসের ক্ষেত্রে আমাদের কি লাগবে? বেসের ক্ষেত্রে আমাদের অ্যাসিডিটি লাগবে। ঠিক আছে, বেসের ক্ষেত্রে আমাদের অ্যাসিডিটি লাগবে, যেটাকে আমরা বাংলায় বলে থাকি অম্লগ্রাহিতা। অম্লগ্রাহিতা মানে বেস কতগুলো OH মাইনাস আয়ন দিয়ে অ্যাসিডকে প্রশমিত করবে, এটা হচ্ছে সেই পরিমাণ। ঠিক আছে, এটা হচ্ছে সেই পরিমাণটা। তাহলে দেখো NaOH, NaOH একটা আমরা যদি রিয়াকশন করি NaOH প্লাস HCl, এখানে আমরা পেয়ে যাব NaCl প্লাস H2O, NaCl প্লাস H2O। দেখো তাহলে এখানে এ কি করছে, OH মাইনাস আয়ন একটাই দিচ্ছে, তাহলে এর অ্যাসিডিটি বা অম্লগ্রাহিতা আমরা বলতে পারি 1, তাই তো? এর অম্লগ্রাহিতা বা অ্যাসিডিটি আমরা বলতে পারি কি 1। ওকে, তাহলে NaCl এর ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে? ইকুইভ্যালেন্ট ওয়েট হয়ে যাবে 40/1 মানে 40। ঠিক আছে, এটা আমরা পেলাম। সেম ভাবে Na2CO3, Na2CO3 দেখো Na2CO3 এটা কতগুলো পজিটিভ আয়ন দিচ্ছে? Na2CO3 ফর্ম করছে যখন, তখন অবশ্যই Na2CO3 যখন ফর্ম করবে সেখানে কি করব আমরা, ভ্যালেন্সি 2 পাবো। ভ্যালেন্সি তখন আমরা কিন্তু 2 পাবো, তো তখন আমরা 2 দিয়ে এটাকে ভাগ করব। ঠিক আছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড AlOH এর হোল 3, দেখো এই যে বেসটা, এ কি করবে, 3টে OH মাইনাস আয়ন দেবে, তাহলে এর অ্যাসিডিটি 3, তাহলে মলিকুলার যে ওয়েটকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের তাকে আমরা 3 দিয়ে ভাগ করব। ঠিক আছে, এইভাবে মোটামুটি আমরা ইকুইভ্যালেন্ট ওয়েটটা ডিটারমাইন করব। চলো এবার নেক্সট দেখে নিই ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সল্ট। দেখো যখন একটা সল্ট ফর্ম করে তখন সেখানে কি হচ্ছে, একটা যখন সল্ট ফর্ম করছে সেখানে আমরা ধরে নিচ্ছি টোটাল চার্জ অন পজিটিভ চার্জ আর নইলে নেগেটিভ চার্জ, মানে যে কোনো একটা কনসিডার করব, হয় পজিটিভ চার্জ কনসিডার করব আর নেগেটিভ চার্জ কনসিডার করব। কেন কেন এইভাবে করছি দেখো, তো এটা একটা সল্টের একটা এক্সাম্পল দিই। ধরো আমি ধরে নিলাম NaCl, NaCl দেখো এ কি দিচ্ছে, আয়ন Na প্লাস প্লাস Cl মাইনাস। তাহলে দেখো টোটাল পজিটিভ চার্জ এখানে আমরা 1 পাচ্ছি, টোটাল পজিটিভ চার্জ 1 পজিটিভ চার্জ, এখানেও আমরা কিন্তু 1 নেগেটিভ চার্জ পাচ্ছি। তো সেক্ষেত্রে এখানে ইকুইভ্যালেন্ট ওয়েট আমরা কিভাবে ক্যালকুলেশন করব, 1 দিয়ে ভাগ করব NaCl এর মোল ওয়েটকে। সেম ভাবে দেখো Na2CO3, Na2CO3 এর মোল ওয়েট 106। এবার এখানে দেখো আমরা দুটো সোডিয়াম প্লাস আয়ন পাচ্ছি আর CO3 2 মাইনাস আয়ন, মানে এখানে টোটাল পজিটিভ চার্জ দুটো, এখানে টোটাল পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ দুটো। ওকে, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করব, হয় পজিটিভ চার্জের টোটাল ভ্যালুটা নেব নইলে নেগেটিভ চার্জের টোটাল সংখ্যাটা নেব। ঠিক আছে, তাহলে এখানে ইকুইভ্যালেন্ট ওয়েট কি হবে, 106/2, 106/2 তাহলে 53। তাহলে সোডিয়াম কার্বনেটের ইকুইভ্যালেন্ট ওয়েট আমরা পেয়ে গেলাম 53। ঠিক আছে, সল্টেরটা আমরা এইভাবে ক্যালকুলেশন করব। চলো নেক্সট আসছি অ্যাসিড সল্ট। অ্যাসিড সল্টে কি থাকবে, একটা হাইড্রোজেন অ্যাটম থাকবে, রিপ্লেসেবল হাইড্রোজেন অ্যাটম। ওকে, তো এই যে হাইড্রোজেন অ্যাটম কেন থাকছে, অ্যাকচুয়ালি অ্যাসিড সল্ট কখন তৈরি হয়, যখন কোনো অ্যাসিডের H প্লাস আয়ন কি হয়, পার্শিয়ালি রিপ্লেসড হয়, পার্শিয়ালি রিপ্লেসড হয়। সেই কারণে কি হয়, ওখানে অলরেডি আগে যা H প্লাস আয়ন ছিল তার কিছু পার্ট থেকে যায়। ঠিক আছে, পার্শিয়ালি H প্লাস আয়ন রিপ্লেস হয়ে ফর্ম করে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছে কি, সোডিয়াম বাইকার্বনেট, এটা কি একটা অ্যাসিড সল্ট, দেখো এখানে একটা হাইড্রোজেন অ্যাটম থেকে আছে। ঠিক আছে, তাহলে এখানে রিপ্লেসেবল হাইড্রোজেন অ্যাটমের সংখ্যা কি 1। ঠিক আছে, তাহলে দেখো সোডিয়াম বাইকার্বনেট এর মলিকুলার ওয়েট হচ্ছে 84। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট আমরা কত পাবো সোডিয়াম বাইকার্বনেটের, 84/1 মানে 84। ওকে, এইভাবে কিন্তু আমরা ক্যালকুলেশন করব। যদি তোমরা না বুঝতে পেরে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তাহলে আমি আবার নেক্সট ক্লাসে ডিসকাস করে দেবো। ঠিক আছে, চলো এবার দেখো একটা
প্রবলেম দিচ্ছি, এইরকম টাইপের প্রবলেম এলে কিভাবে সলভ করবে, তো এখানে একটা কনসেপ্টও ডিসকাস হয়ে যাবে। দেখো আমি লিখছি, ফাইন্ড দ্য নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট প্রেজেন্ট ইন 3 moles of H2SO4 দেখো এবার এখানে কথা হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট ব্যাপারটা কি। দেখো নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ব্যাপারটা কি মানে কি, আমাকে যে সাবস্টেন্সটা দিয়েছে সেই পরিমাণটার মধ্যে কতটা গ্রাম ইকুইভ্যালেন্ট, কত গ্রাম ইকুইভ্যালেন্ট সাবস্টেন্সটা প্রেজেন্ট, সেটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব। দেখো নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু হয়ে যাবে মাস বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। ঠিক আছে, তাহলে আমরা যেই সাবস্টেন্সটা আমাদেরকে প্রোভাইড করেছে যতটা গ্রাম, তাকে আমরা যখন ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে ভাগ করে দেব তখন আমরা সেখানে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট পেয়ে যাচ্ছি। ঠিক আছে, দেখো এবার এটা থেকেই আমি পরের স্টেপে যদি এইভাবে লিখি, দেখো যদি আমি এইভাবে লিখি যে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু, দেখো এখানে বলেছে ইকুইভ্যালেন্ট ওয়েটের ফর্মুলা তো আমরা জানি, বাই ইকুইভ্যালেন্ট ওয়েটের ফর্মুলা কি, মোল ওয়েট বাই ভ্যালেন্সি। ঠিক আছে, তাহলে নেক্সট স্টেপে আমরা কি লিখব, দেখো মাস বাই মোল ওয়েট ইন্টু ভি, তাই তো। দেখো নেক্সট স্টেপে কি লিখবো, দেখো মাস বাই মোল ওয়েট, এটা আমরা কি জানি, মলিকুলার ওয়েট দিয়ে যখন আমরা কোনো গিভেন মাসকে ভাগ করি তখন আমরা কি পাই, নাম্বার অফ মোলস, এটা আমি মোল কনসেপ্টে বুঝিয়ে দিয়েছি। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি নাম্বার অফ মোলস, তাহলে কি হবে নাম্বার অফ মোলস ইন্টু ভি, নাম্বার অফ মোলস ইন্টু ভি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো তাহলে এটা হলো আর একটা কনসেপ্ট যে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টের সাথে মোলের রিলেশনটা আমি করতে পারলাম এখানে। ঠিক আছে, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট কনসেপ্টের সাথে আমি মোলের যে রিলেশনটা এখানে করতে পেরেছি। ওকে, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু নাম্বার অফ মোলস ইন্টু ভ্যালেন্সি। ঠিক আছে, এটা কিন্তু আমাদের কাজে লাগবে। তাহলে এই যে প্রবলেমটাতে এখানে আমরা কি পাবো, কি করব, দেখো সরি দেখো তাহলে নাম্বার অফ মোলস এখানে আমরা 3 পেয়েছি। ঠিক আছে, 3 দেওয়া আছে এবং ভ্যালেন্সি আমরা জানি দুটো H প্লাস আয়ন দেয় মানে 2, তাহলে এখানে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট প্রেজেন্ট হয়ে যাবে 6, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট হয়ে যাবে 6 সংখ্যক। ঠিক আছে, দেখো আমরা তাহলে এখানে বেসিক্যালি আমরা এখানে কি কি পেলাম, নাম্বার অফ মোলস মানে আমরা জানি নাম্বার অফ মোলস মানে আমরা জানি মাস given mass by molecular weight molecular weight। ঠিক আছে, আর নাম্বার অফ ইকুইভ্যালেন্ট আমরা কি পেলাম, নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু মাস মানে গিভেন মাস বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। ঠিক আছে, এই দুটো আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, তাহলেই আমরা বাকিটা করতে পেরে যাব। তাহলে দেখো যখন আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেশন করতে পারছি তাহলে আমরা ইজিলি কোনো একটা রিয়াকশন থেকে বলে দিতে পারবো যে কত গ্রাম ইকুইভ্যালেন্ট রিয়াক্ট্যান্ট রিয়াক্ট করে কত গ্রাম ইকুইভ্যালেন্ট প্রোডাক্ট তৈরি করছে, তাই তো। ওকে, চলো তাহলে এটাই ছিল ইকুইভ্যালেন্ট ওয়েটের কনসেপ্ট, আবার নেক্সট কোনো টপিক নিয়ে আসবো।